ভোটের গাড়ির প্রচারণা শুরু আজ। তারেক রহমানকে সংবর্ধনা দিতে প্রস্তুত হচ্ছে ৩০০ ফিট নিবন্ধন সনদ পেল আমজনতার দল প্রতীক প্রজাপতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক। প্রথম আলো, ডেইলি স্টার ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলায় শনাক্ত ৩১, গ্রেফতার ৯। খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল। সালমান আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু। সুদানে ড্রোন হামলায় নিহত ১০, এখনও চিহ্নিত হয়নি হামলাকারী। এবং আবারও বাড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগ। তদন্ত কমিটির সময় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। আমন্ত্রণ দুপুর ১টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ভোটার গাড়ির প্রচারণা শুরু হচ্ছে আজ। সোমবার বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভিডিও বার্তার মাধ্যমে ভোটের গাড়ি উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এর আগে রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ২৫ ডিসেম্বরকে ঘিরে ব্যাপক জনসমাগম ও রাজনৈতিক উত্তাপের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা প্রত্যাশা করছেন দলীয় নেতাকর্মীরা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দেখে মনে হবে একটি মঞ্চ তৈরি হচ্ছে, কিন্তু এটি শুধু মঞ্চ নয়, তৈরি হচ্ছে নতুন ইতিহাস। বাংলাদেশের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫শে ডিসেম্বর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। ওই দিন দুপুর ১৫:১২টায় তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিটে তারেক রহমানকে বিশাল গণসংবর্ধনা দেওয়া হবে। তার জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ। আমরা নিরাপত্তার ব্যাপারে ১০০% নিশ্চিত আছি। সে দেশে আসলে ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে, কোনো প্রকার সমস্যা ইনশাল্লাহ হবে না। কিছুই করতে পারবে না এত জনগণের মাঝে। অনেক আশাবাদী, ভালো একটা সমাবেশ এখানে হবে ওনার আশাকে কেন্দ্র করে। ১৭ বছর পর দেশে ফিরছেন প্রিয় নেতা, তাই তো নেতাকে এক নজর দেখার জন্য রাজধানী ঢাকায় ছুটে আসছেন নেতাকর্মীরা। অনেকে থাকার জায়গা না পেয়ে রাত কাটাচ্ছেন রিকশার গ্যারেজে। দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসবে, এই জন্য আমরা অনেক খুশি, আমরা অনেক আনন্দিত যে আমাদের ৩০০ ফিটে এই দিক দিয়ে আপনার ঢাকা অন্তর্বর্তী খিলক্ষেত থানার আন্ডারে আমাদের এখানে আসবে, তারেক রহমান ভাষণ দিবে, আমরা এই আশায় আছি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আয়োজনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন কোটির বেশি মানুষের জনসমাগম হবে ঐতিহাসিক ২৫শে ডিসেম্বরে। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তারেক রহমান, এমনটাই জানিয়েছেন দলের দায়িত্বশীল নেতারা। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে রাজধানী সহ সারা দেশে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমজনতার দলের নিবন্ধন সংক্রান্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন। প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি। রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা নিবন্ধন সনদটি আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে হস্তান্তর করে সনদ হাতে পেয়েই কোনো দলের সঙ্গে জোট না করে ৩০০ আসনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক তারেক রহমান। এ সময় নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি। আসসালামু আলাইকুম। আজকে
21 ডিসেম্বর আম জনতা দল 61 নম্বর দল হিসেবে নির্বাচন কমিশন নিবন্ধন করেছে। আলহামদুলিল্লাহ আমরা প্রজাপতি মার্কায় নিবন্ধিত হয়েছি। আমাদের কেন্দ্রীয় কার্যালয় প্রীতম জামান টাওয়ার, কালভার্ট রোড, পুরান পল্টন। বাংলাদেশের নাগরিকদের প্রতি আমাদের দোয়া প্রার্থনা যে আমরা যেন আমাদের এই যে আমানতটা দেওয়া হলো সে আমানত রক্ষা করতে পারি এবং আমরা এদেশের মানুষের প্রতি বিনয়ী হই, তাদেরকে ভালোবাসা, তাদের প্রতি সৎ ব্যবহার করা, তাদের চাহিদা আকাঙ্ক্ষাকে লালন করে সার্বভৌমত্বের যে বিষয়গুলো আছে, যেটা আম জনতা দলের মূলনীতি, সেটাকে কেন্দ্র করে আমরা যেন আমাদের কাজগুলো আগায় নিতে পারি। ধন্যবাদ নির্বাচন কমিশনকে, ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারকে এবং ধন্যবাদ সকল সাধারণ নাগরিক এবং রাজনৈতিক বন্ধুবর্গকে যারা আমাদের এই নিবন্ধন কাজে সহযোগিতা করেছেন। ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইদের। তো এই সব কিছু মিলিয়ে সামনের নির্বাচন আম জনতা দল একটি দল হিসেবে সামনের নির্বাচনে যাচ্ছে প্রজাপতি মার্কায়। এবং যদি প্রশ্ন করেন আমরা কোথাও জোট করব কিনা, অবভিয়াসলি নট। আমরা জোট ছাড়া, জোট নিরপেক্ষভাবে প্রজাপতি মার্কায় সারা দেশে আমরা এটা করব। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস একটি বৈঠক করেছেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওসমান হাদি হত্যায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দ্রুততার সঙ্গে গ্রেফতারের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে ঢাকায় দুটি গণমাধ্যম ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারদের মধ্যে নাইম নামে একজন 1,23,000 টাকা লুট করেন। লুট করা টাকা দিয়ে মোহাম্মদপুর থেকে একটি টিভি ও একটি ফ্রিজও কিনেছিলেন তিনি। ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নাইমকে কুমিল্লার 14গ্রাম উপজেলা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ এ তথ্য জানান। গ্রেফতারদের মধ্যে 7 জনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া গেছে। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন সাম্প্রতিক এসব ঘটনায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজে বিশ্লেষণ করে এরই মধ্যে 31 জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে 3 জনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। গ্রেফতার অন্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। মানবতা বিরোধী অপরাধের মামলায় 5 বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি আপিল করেন। আপিলের বিষয়টি নিশ্চিত করেন আব্দুল্লাহ আল মামুনের পরিবার। এর আগে গেল 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন। এ মামলায় এক অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেয়া হয় মৃত্যুদণ্ড। আরেকটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। পরে তাদের সাজা আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি আজ সোমবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই আদেশ হওয়ার কথা রয়েছে। প্যানেলের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এদিকে সকাল 10টার পর ট্রাইব্যুনালে সালমান ও আনিসুলকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 22 ডিসেম্বর দিন ঠিক করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে 2024 সালে গণঅভ্যুত্থানকারী কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। মেয়াদ শেষ হওয়ার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 জন আওয়ামীপন্থী ডিন শপথে বহাল থাকার অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাদের অপসারণের দাবিতে রোববার বেলা 12টায় শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্সে গিয়ে সংশ্লিষ্ট ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দাবি, আওয়ামীপন্থী যে 6 জন ডিন রয়েছে মেয়াদ শেষ হওয়ার পর তারা কোনোভাবে এ পদগুলোতে থাকার যোগ্যতা রাখে না। এটা জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি, জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি। গেল 17 ডিসেম্বর এসব আওয়ামীপন্থী ডিনদের মেয়াদ শেষ হয়। এরই প্রেক্ষিতে রাবির রেজিস্ট্রার বলেছিলেন যে সামনে ভর্তি পরীক্ষার জন্য ডিনদের নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না। 1 বছর যেহেতু রাখতে পেরেছেন, আর কিছুদিন রাখলেও সমস্যা হবে না। এই মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা এবং রাকসু জিএস সালাউদ্দিন আম্মার তাদের পদত্যাগের জন্য আলটিমেটাম দেন। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের সংশ্লিষ্ট কার্যালয়ে তালা ঝুলিয়ে আসেন। দুই 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে একের পর এক সংকট। শিক্ষাক্রম বাতিল হওয়ায় 1 বছরের সিলেবাসে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। এ নিয়ে সৃষ্ট সংকট নিরসনের পর এবার সামনে এসেছে নতুন বাধা, জাতীয় নির্বাচন, রমজান, ঈদুল ফিতরের ছুটি। এ কারণে এবারের এসএসসি পরীক্ষা পেছাতে পারে অন্তত 3 মাস। শিক্ষা বোর্ডগুলো বলছে সাধারণ ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। এবার ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এর পরপরই শুরু হবে পবিত্র রমজান মাস। রোজা ও ঈদুল ফিতরের ছুটিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, ফলে অন্তত 3 মাস দেরিতে পরীক্ষা শুরু করা হতে পারে। এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার বলেন, পরীক্ষাটা কবে নেওয়া হবে সেটা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দৃশ্যত ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। পরীক্ষাটা কবে হবে সেটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে দেশটির একটি মহাসড়কের ধাক্কা খেয়ে উল্টে যায়। এক উদ্ধারকর্মী এ তথ্য জানিয়েছেন। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে বলেন, রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার দিকে যাচ্ছিল বাসটি। হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে পৌঁছানোর সময় বেশ দ্রুত সময়ের গতিতে যাচ্ছিল। রাস্তার সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। বুদিওনো বলেন, আমরা 34 জনকে সরিয়ে নিয়েছি। তিনি আরও বলেন, ঘটনাস্থলে 15 জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। সংস্থার শেয়ার করা ফুটেজে দেখা গেছে উদ্ধারকারীরা 1 জনের মৃতদেহের ব্যাগে করে সরিয়ে নিচ্ছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে পরিবহন দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেখানে পুরনো যানবাহনগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না এবং নিয়মিত সড়কের নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করা হয়।
সুদানের উত্তর দারফুর রাজ্যের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলার 10 জন নিহত হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। দেশটির বিভিন্ন স্থানে গেল কয়েকদিন ধরেই তীব্র সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। 2023 সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের সংঘাতে জড়িয়ে পড়েছে, ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। প্রায় 1,20,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ফলে বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুতি ও ক্ষুধা সংকট তৈরি হয়েছে। সুদানের সেনাবাহিনী বা RSF এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। দক্ষিণ কর্ডোফান এবং রাজ্যের রাজধানী কাদুগলিতে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। সেখানে গত সপ্তাহে সেনাবাহিনী নিয়ন্ত্রিত শহর থেকে পালানোর চেষ্টা করার সময় ড্রোন হামলায় 8 জন নিহত হন। কাদুগলিতে কর্মরত একটি মানবিক সংস্থার একটি সূত্র রোববার AFP-কে জানিয়েছে যে নিরাপত্তা পরিস্থিতির কারণে বিভিন্ন মানবিক সহায়তা গোষ্ঠীগুলো তাদের সব কর্মীকে সরিয়ে নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে যে কাদুগলি থেকে জাতিসংঘের লজিস্টিক হাব স্থানান্তরের সিদ্ধান্তের পর এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সহায়তা কর্মীরা কোথায় গেছেন তা নির্দিষ্ট করে বলা হয়নি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। নারী ক্রিকেটে অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বাধীন অনুসন্ধান কমিটি তাদের কার্যক্রম শেষ করতে আরও সময় চেয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, জাহানারা আলমের করা আনুষ্ঠানিক অভিযোগের পর কমিটির নির্ধারিত দায়িত্ব অনুযায়ী তদন্ত চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির বক্তব্য নেওয়া হয়েছে। কমিটির চাওয়ার পরিপ্রেক্ষিতে এ সময় বাড়িয়েছে বিসিবি। তবে তদন্তকে আরও পূর্ণাঙ্গ, ন্যায়সঙ্গত ও সঠিকভাবে সম্পন্ন করার স্বার্থে অতিরিক্ত কয়েকজনের সঙ্গে কথা বলা এবং আরও তথ্য যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছে কমিটি। এ কারণে তারা আগামী 31 জানুয়ারি 2026 পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছে, যাতে তদন্ত সম্পন্ন করে তাদের প্রতিবেদন বিসিবি বোর্ডের কাছে জমা দেওয়া যায়। বিসিবি জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জাহানারার করা যৌন হয়রানির অভিযোগে গেল 8 নভেম্বর তদন্ত কমিটি গঠন করে বিসিবি। কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভোটের গাড়ির প্রচারণা শুরু আজ। তারেক রহমানকে সংবর্ধনা দিতে প্রস্তুত হচ্ছে 300 ফিট নিবন্ধন সনদ পেল আমজনতার দল, প্রতীক প্রজাপতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক। প্রথম আলো, ডেইলি স্টার ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলায় শনাক্ত 31, গ্রেফতার 9। খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল। সালমান আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। ইন্দোনেশিয়ায় বাস উল্টে 16 জনের মৃত্যু। সুদানে ড্রোন হামলায় নিহত 10, এখনও চিহ্নিত হয়নি হামলাকারী। এবং আবারও বাড়ল জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্ত কমিটির সময়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।